আপনারাও কি মনে করেন যে নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু করে একটি নির্বাচন দেওয়া উচিত, নাকি আপনারা দীর্ঘমেয়াদে ঢেলে সাজানোর সংস্কার চান? ধন্যবাদ। এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেয়, তখন কিন্তু সবার মুখেই একটা কথা ছিল যে রাষ্ট্রটাকে সংস্কার করতে হবে। এখন রাষ্ট্র সংস্কার বলতে আসলে কি বোঝায়, এটা তো আসলে একটা দীর্ঘমেয়াদী অনেক আলাপ আলোচনার বিষয়, সবার মধ্যেই একটা আলোচনা আছে। কিন্তু আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে কথাটা বলেছিলাম, যে এই 3 আগস্ট নাহিদ ইসলাম যখন শহীদ মিনারে এক দফা ঘোষণা করেন, তখন একটা কথা উনি বলেন যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। অর্থাৎ এই আমাদের কথায় ওখানে যে এই যে ফ্যাসিবাদী ব্যবস্থা আসলে আওয়ামী লীগ কায়েম করে গিয়েছিল, সেই ব্যবস্থা যাতে পুনরায় বাংলাদেশে ফেরত আসতে না পারে। এবং সেইটা কোন পদ্ধতির মাধ্যমে হতে পারে? আপনি যদি গত 15 বছরে আওয়ামী লীগের তৈরি করে যাওয়া, এই আওয়ামী লীগের দখল করে যাওয়া এবং ধ্বংস করে যাওয়া ইনস্টিটিউশনগুলোর দিকে তাকান, এইখানে যত ধরনের সিস্টেম একটা দেশ রান করার জন্য যে ধরনের আসলে একটা গণতান্ত্রিক সিস্টেম দরকার, এইভাবে এই ফর্মে আসলে ইনস্টিটিউশনগুলোকে চালানোই সম্ভব না বর্তমানে। কারণ ইনস্টিটিউশনগুলো ভেঙে পড়েছে, তার মোরালিটি ভেঙে পড়েছে। এখানে আপনি যদি একজন ইভেন একটা স্কুলের প্রিন্সিপালের কাছ থেকে মোরালিটি আশা করেন, সেটা কিন্তু সে সার্ভ করতে পারছে না। কারণ সে দেখা যাচ্ছে আওয়ামী লীগের আমলে তাকে নিয়োগ দেওয়া হয়েছে এবং যে প্রসেসের মাধ্যমে সে নিয়োগ হয়ে এসেছে, এটা প্রসেসটা প্রচণ্ড নোংরা, প্রচণ্ড অসৎ। তার মানে এই দেশের একদম গোড়া থেকে আগা প্রত্যেকটা এরিয়াতে কিন্তু আওয়ামী লীগ ধ্বংস করে গেছে। তো আমি যদি এখানে এক্সপেক্ট করি যে এখানে একটা বড় ধরনের সংস্কার ছাড়া শুধুমাত্র নির্বাচন দিয়ে সমস্যাটা সমাধান করা সম্ভব হবে, তাহলে কিন্তু এটা উল্টাটা ঘটার সম্ভাবনাই বেশি। কারণ এই পুরা যে আমলাতন্ত্র আছে, আমাদের পুলিশ ব্যবস্থা আছে, যত ধরনের ইনস্টিটিউশনগুলো আছে, তারা কিন্তু একটা নতুন মুনিবের আশায় আছে। কারণ সে যেহেতু এই ধরনের দলীয়করণে অভ্যস্ত, সে যেহেতু আওয়ামী লীগকে সার্ভ করে অভ্যস্ত, কিন্তু সে শিখছেই আসলে পাচাটা। এখানে যারা মেরুদণ্ডওয়ালা প্রশাসনিক কর্মকর্তা, তারা কিন্তু এখানে জায়গা পায়নি গত 15 বছর। তাদের নানানভাবে নিগৃহীত হয়েছে। অনেক মানুষ তারা দেশ ছেড়ে চলে গেছে, চাকরি ছেড়ে তারা দেশ ছেড়ে দিয়েছেন, যাদের মিনিমাম একটা সেলফ রেসপেক্ট আছে। কারণ এই ধরনের প্রশাসনিক ব্যবস্থার মধ্যে কাউকে যদি টিকে থাকতে হতো, তাকে শুধুমাত্র চাটুকার এবং যাদের মেরুদণ্ডহীন লোকজন আসলে এখানে সার্ভাইভ করেছে। একই অবস্থা আপনি পুলিশে যাবেন, পুলিশও একই পরিস্থিতি দেখবেন। পুলিশে কোনো প্রকার একটা চেইন অফ কমান্ড, একটা দক্ষতা, একটা দেখা যায় যে তার যে একটা কি বলা যায়, মানে নিজের কাজের প্রতি যে মানুষের একটা ইন্টিগ্রিটি থাকে, সেটা কিন্তু এই প্রশাসনের মধ্যে নেই। দায়বদ্ধতা কিন্তু এই প্রশাসনের মধ্যে নেই। তো এই যে যখন একটা পুরো প্রশাসন, সে কিন্তু ইটসেলফ একদম ভিতর থেকে সে কিন্তু রাজনীতিকৃত এবং ভিতর থেকে সে কিন্তু গণতন্ত্র প্র্যাকটিসের মধ্যে নাই। তো আমি যদি মনে করি যে এখানে নির্বাচনের মাধ্যমে এখানে আমি একটা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করে ফেলতে পারবো, তাহলে এটা একটা ভুল চিন্তা। কারণ বরং সরকারের যেটা করতে হবে, এখানে তার অবশ্যই একটা বেস তৈরি করে দিতে হবে, একটা মিনিমাম সিস্টেম তৈরি করে দিতে হবে, যে সিস্টেমের উপর দাঁড়ায় ভবিষ্যতে নির্বাচন করলেও এখানে যে একটা নির্বাচিত সরকার আসবে, সে সার্বক্ষণিক যাতে একটা চাপের মধ্যে থাকে, তাকে সবসময় যাতে চার্জ করা যায়, জনগণের যাতে সবসময় হাতে একটা টুলস থাকে, যেটা দিয়ে সে সবসময় তার একটা এই নির্বাচিত সরকারকে চার্জ করতে পারবে যে তুমি তো এই অন্তর্বর্তীকালীন সরকার তো এই সংস্কার করার কথা বলছিল, তুমি তো এগুলো এখন বাস্তবায়ন করতেছো না। মানে এই যে একটা মানে জনগণ একটা চাপ, সেটাই কিন্তু একটা ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম হওয়া থেকে আটকায় রাখবে সবসময়। তো ওই জায়গাতেই আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে ফাংশন করতে হবে। এবং এখনো পর্যন্ত আমি মনে করি যে 10 to 20% কাজও হয়নি, অনেক 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 কাজ এখনো বাকি। এখনো পর্যন্ত সরকার যে ধরনের সংস্কার কমিশনগুলো করেছে, আপনি যদি একটু তাকান, এগুলো মূলত আমাদের সংবিধান, আমাদের নির্বাচন ব্যবস্থা, আমাদের বিচার বিভাগ, এই প্রসঙ্গগুলো নিয়ে কিন্তু সরকার মূলত ডিল করতে আছে। কিন্তু সরকার দেশের যে আরও গোড়ার অনেক সমস্যা, যে ধরেন আপনার রিসেন্টলি কৃষি সংস্কার কমিশন হওয়াটা অনেক বেশি দরকার ছিল। আপনি যদি অ্যাকচুয়ালি দ্রব্যমূল্য নিয়ে কাজ করতে চান, এই কেন আসলে একটা জিনিসের দাম বাড়ে এবং কিভাবে একদম বাংলাদেশের কৃষিখাত গত 53 বছরে ধ্বংস হয়েছে, এবং কেন আপনি যদি, যেহেতু আমার বাড়ি চট্টগ্রামে, তো আমরা তো এগুলো দেখে বড় হয়েছি। দেখা যাচ্ছে কৃষি এতটা অলাভজনক একটা খাত, এখানে একটা মানুষকে বাই ডিফল্ট দেখা যায় তার ছেলে হয় সে বিদেশ চলে যায়, নাইলে শহরে চাকরিতে পাঠায় যায়, গার্মেন্টসে পাঠিয়ে দেয়। তার মানে হয় সে প্রবাসী শ্রমিক হয়, নাইলে তাকে গার্মেন্টস শ্রমিক হতে হয়, সে আর কৃষিতে কখনো ফেরত যেতে পারে না। তো এই যে একটা ব্যবস্থায় কৃষিকে ধ্বংস করে করে কিন্তু আমাদের এই সংস্কারের অনেক কাজ এখনো বাকি রয়েছে। সংস্কারটা আমি শুধুমাত্র চিন্তা করছি শহর কেন্দ্রিক সংস্কার, এটা গত 15 বছরের বিষয় না। ধরেন আমি তো বায়োকেমিস্ট্রি পড়েছি, আমাদের
টিচাররা যে পাট নিয়ে গবেষণা করতেন, ধান নিয়ে গবেষণা করতেন, এবং এগুলো নিয়ে আমাদের পড়াশোনা হয়েছে এবং পৃথিবীব্যাপী কিভাবে আসলে ফার্মিং নিয়ে বর্তমান সময়ে এসে মানে আপনার প্রযুক্তিকে ব্যবহার করে ফার্মিংটা আসলে নতুন করে কিন্তু একটা রেভলিউশন হচ্ছে, যেটাকে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা এরকম নানান ধরনের তকমা দেওয়া হয়। কিন্তু বাংলাদেশে কিন্তু চাইলে এটা এতটা সুজলা সুফলা, এতটা উর্বর একটা দেশ, বাংলাদেশে কিন্তু শুধুমাত্র আপনি কৃষি এবং নদী এই দুইটা জিনিসকে কানেক্ট করে খুবই সুন্দর করে সাজাতে পারেন। আমরা যে ক্ষমতার ডিসেন্ট্রালাইজেশনের কথা বলি, আমরা যে বলি যে বাংলাদেশের মানে একটা বড় অংশের মানুষ কিন্তু এখানে ঢাকা, চট্টগ্রাম এই ধরনের বিভাগীয় শহরগুলোতে ক্লাস্টার হয়ে থাকে, কারণ তাদের গ্রামগুলোতে কোনো ধরনের কাজ নেই এবং তাদের যে পরিবারগুলো তাদের সন্তানদেরকে দিন শেষে শহরের মধ্যে পাঠায় এবং যত ধরনের চিকিৎসা সুবিধা, যত ধরনের শিক্ষা সুবিধা, যাবতীয় যত সুবিধা, এটা কিন্তু শহরের মধ্যে সীমাবদ্ধ। বাংলাদেশের গ্রামগুলো এখনো পর্যন্ত ইভেন ঠিকঠাক মতো ইলেকট্রিসিটিও নাই। অন্তত 2018 সাল পর্যন্ত একটা ইলেকট্রিসিটির ফ্লো ছিল। এরপরে যেটা হয়েছে যে আওয়ামী লীগ এর লুটপাট তাকে যখন নিজেই গিলে খেতে থাকে, তখন নানানভাবে কিন্তু বাংলাদেশের গ্রামগুলোতে একটা ইলেকট্রিসিটি ক্রাইসিস শুরু হয়। এবং তার মানে কিন্তু বাংলাদেশের যত উন্নয়ন, বাংলাদেশের গত সিস্টেম, যত ধরনের সংস্কার, সবকিছু কিন্তু দিন শেষে একটা শহরের মতো ঘোরাফেরা করতে থাকে। ঢাকা শহর সর্বোচ্চ গেলে হচ্ছে এটা চিরাং শহর পর্যন্ত যায়, কিন্তু গোড়া ধরে কেউ কিন্তু সংস্কারটা করতে চায় না। এবং এই বিষয়গুলো, কোশ্চেনগুলো অ্যান্সার করা সম্ভব হতো যদি এখানে কৃষিতে হাত দেওয়া যেত। আপনি যে দ্রব্যমূল্যের কথাটা বললেন, দ্রব্যমূল্যের সিন্ডিকেটের সমস্যাটা আছে যে এখানে বিভিন্ন কোম্পানি হচ্ছে এই পুরো জিনিসটাকে দখল করে থাকে, কিন্তু এখানে কৃষকদের যে হক, অন্তত ভারতের দিকে তাকালেও, আমি একটু আগে কথা বলছিলাম যে ভারতের দিকে তাকালেও তারা যে একটা সিস্টেম ক্রিয়েট করেছে, তারাও সেখানেও কিন্তু কৃষকরা একটা বড় ধরনের বৈষম্যের শিকার হয়। কিন্তু অন্তত ভারতে কিছু কিছু জায়গায় কিছু সিস্টেম তৈরি করতে পেরেছে যেখানে অন্তত কৃষকরা তাদের কিছু হক পায় এবং আমাদের যারা ভোক্তারা অন্তত এখানে তাদের ভোক্তার সাথে প্রতারণা হয় না। এই দুইটা জায়গায় যখন একটা সিস্টেম ক্রিয়েট করতে পারে একটা গভর্নমেন্ট, তখন অন্তত একটা দেশে আমি কৃষিটাকে টিকায় রাখতে পারি। কিন্তু বাংলাদেশে আসলে সেই জায়গা থেকে কৃষিকে হাত ধরে আমাদের যে নদী সংস্কার কমিশন একটা তৈরি হয়েছে, আশা করি এই সংস্কারের কমিশনের রিপোর্টের মধ্যে আমরা ভালো কিছু পাবো, কিন্তু এই জায়গাগুলোতে হাত দেওয়া খুব জরুরি। আরেকটা বিশেষ কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে আমাদের বর্তমানে যে শিক্ষা নিয়ে কিন্তু গভর্নমেন্টের পদক্ষেপগুলো কি তারা কিন্তু স্পষ্ট করেনি। এটা কিন্তু একদম গোড়ার সমস্যা। মানে শিক্ষা গত 2022-23 সালে শেখ হাসিনা সরকার যে নতুন কারিকুলামটা চালু করেছে, আপনি শহরাঞ্চলের যারা ছাত্রছাত্রী তারা কিন্তু তাও মোটামুটি কোচিং করা, গাইড বই পড়া, ইন্টারনেট ইউটিউব দেখে কিছুটা তারা কিন্তু পড়াশোনা করেছে। কিন্তু আপনি যদি গ্রামে যান, গ্রামে ছেলেমেয়েরা একেবারেই পড়াশোনা করা বন্ধ করে দিয়েছিল। এবং আমরা একদম প্রত্যক্ষ সাক্ষী, আমি তো স্টুডেন্ট পড়িয়েছি, আমরা একদম দেখেছি কিভাবে ওই কারিকুলামটা একদম স্টুডেন্টদেরকে ধ্বংস করে দিয়েছে। সংস্কার খাতের এই জায়গা থেকে তার মানে এই যে শিক্ষা নিয়ে মানে গোড়া নিয়ে কাজ করতে হবে। তারপর আপনি যদি স্বাস্থ্য খাতের কথা দেখেন, স্বাস্থ্য নিয়ে কিন্তু এটা জাস্ট শেষ করে দিচ্ছি। বর্তমানে যেহেতু আজকে একটা ঘটনা ছিল যে পঙ্গু হাসপাতাল এবং চক্ষু বিজ্ঞান থেকে আহতরা এসে রাস্তায় তারা অবরোধ করেছে, এখানে তো স্বাস্থ্য উপদেষ্টা গত 3 মাসে, আমি যদি সব থেকে কথা বলা উচিত যে বর্তমানে যে স্বাস্থ্য উপদেষ্টা, সব থেকে দুর্বলতম উপদেষ্টা হচ্ছে বর্তমানে স্বাস্থ্য উপদেষ্টা। উনি এই ধরনের একটা ঘটনার পরে এভাবে যে হাজার হাজার মানুষ মারা গেল, মানুষের চোখ হারালো, হাত পা হারালো, দরকার ছিল প্রথম মাসের মধ্যেই। আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল এখানে স্বাস্থ্য উপদেষ্টাটা একদম বুঝে শুনে সব থেকে ট্যালেন্টেড, সব থেকে দেখা যায় দক্ষ মানুষটাকে স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়াটা দরকার ছিল। বাংলাদেশে স্বাস্থ্য নিয়ে জানে এরকম এবং এই বিষয়ে এক্সপার্ট আছে এরকম প্রচুর মানুষকে আমি ব্যক্তিগতভাবে চিনি। সব মানুষকে উপেক্ষা করে শুধুমাত্র কিভাবে হচ্ছে বর্তমান স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হলো, এটা গভর্নমেন্টের পক্ষ থেকে অবশ্যই এটা ক্লিয়ার করা উচিত। কারণ এখনো পর্যন্ত নিহতদের নিয়ে কোনো প্রপার প্ল্যানিং গভর্নমেন্টের পক্ষ থেকে দেখা যায়নি। ইভেন যে স্বাস্থ্য সংস্কার কমিশন হয়েছে, সেই সংস্কার কমিশন কি ধরনের কাজ করছে এটাও তাদের কোনো আতিপাতি নেই।